আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। বিশেষ করে ২০২৪ সালে একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় ঘটে যায়। সেই বিপর্যয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অনেকটা জীবনের নিরাপত্তার কথা বলে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যারা বিভিন্ন বাহিনীর সদস্য ছিল তারা পরিপূর্ণভাবে সরকারি মর্যাদায় তাকে অন্যত্র সরিয়ে নেন। বঙ্গবন্ধু কন্যা পরবর্তীতে বলেছেন যে তিনি জানতেন না যে তাকে দেশের বাইরে নিয়ে আসা হচ্ছে। তিনি জানতেন তাকে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে, কারণ ভয়াবহ সহিংসতা, জঙ্গি উত্থান সব কিছু মিলে তার জীবন এবং তার ছোট বোন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতিতে তাদের জীবন রক্ষার্থে বাইরে নিয়ে যায়, এমনটাই জানানো হয়। তিনি কোনোভাবেই বঙ্গভবন ছাড়তে, গণভবন ছাড়তে রাজি হচ্ছিলেন না। আপনারা তার বক্তব্যে শুনেছেন, তিনি বলেছিলেন যে প্রয়োজনে আমার মৃত্যু হবে, তবু আমি এখান থেকে অন্য কোথাও যাব না। যাই হোক, একটা কঠিন পরিস্থিতিতে বাংলাদেশে জঙ্গি উত্থান হয় এবং এটা ছিল সুপরিকল্পিত। বঙ্গবন্ধু কন্যা যে প্রায়ই বলতেন যে একটি দেশের অনেক চাহিদা আমি যদি মিটাতাম বা মিটাই তাহলে আমি নির্বিঘ্নে ক্ষমতায় থাকতে পারবো। আর তিনি আরও বলতেন যে ওই দেশের এত ক্ষমতা, তারা চাইলে জাতীয় অনেক দেশের যারা ক্ষমতাবান সরকার, সে সরকারকে অনেক সময় উচ্ছেদ করে ফেলে। ফলে বঙ্গবন্ধু কন্যা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকবেন না, এটা তিনি বারবার বলেছেন। তিনি পার্লামেন্টে বলেছেন, মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, একনেকের বৈঠকে বলেছেন, জনসভায় বলেছেন যে আমি জাতির জনকের কন্যা, আমি কোনোভাবেই দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনোভাবেই আমি ক্ষমতায় থাকব না। তিনি চট্টগ্রামের এক অঞ্চল নিয়ে একটা নতুন রাষ্ট্র গঠনের একটা প্রচেষ্টা, একটি বড় রাষ্ট্র বাংলাদেশে তাদের বেস করার, অর্থাৎ সেনাবাহিনীর জন্য একটা ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছিল। কোনো কিছুতেই তিনি রাজি হননি। এর ফলে মেটিকুলাস ডিজাইন বলতে আপনারা অনেকেই বুঝবেন। মেটিকুলাস ডিজাইন হচ্ছে সুপরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে, যেটা সেই ডিজাইনার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমেরিকায় বিল ক্লিনটনের যে একটা ফাউন্ডেশন আছে, ক্লিনটন ফাউন্ডেশন, সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি যেটা বলেছিলেন, তার ইংরেজিটা যে নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি, ইট ওয়াজ ইন মেটিকুলাস ডিজাইন, এর বাংলা দাঁড়ায় যে হঠাৎ করে বাংলাদেশে কিছু ঘটে নাই, আমরা এটাকে মেটিকুলাস ডিজাইন করে, অর্থাৎ পরিকল্পনা করে, দীর্ঘদিনের পরিকল্পনা করে আমরা শেখ হাসিনাকে উচ্ছেদ করেছি। আবার তার যারা সহযোদ্ধা ছিল, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যারা কাজ করেছিল, তারা কিন্তু বিভিন্ন সময় টেলিভিশনে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে বলছেন যে আমরা দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা করে আসতেছিলাম শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করব। ছাত্র শিবিরের একজন সভাপতি, তিনি তো বললেনই যে আমাদের টার্গেট গণভবন, বঙ্গভবন ছিল না, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। অর্থাৎ শেখ হাসিনাকেই মেরে ফেলা ছিল তাদের টার্গেট। যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছিলেন, সেটাই কিন্তু বাস্তবে প্রতিফলিত হচ্ছিল, যে তারাও স্বীকার করছিল। আবার সেই কথিত আন্দোলনের অনেক নেতারা কিন্তু বারবার বলছিল যে আমরা যদি মেট্রো রেলে হামলা না করতাম, আমরা যদি পদ্মা সেতুতে হামলা না করতাম, আমরা যদি পুলিশকে মেরে না ফেলতাম, তাহলে কি আন্দোলন এত সহজ হতো? অর্থাৎ বাংলাদেশের একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে উচ্ছেদ করার জন্য যা যা করা দরকার, পুলিশ হত্যাসহ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, জঙ্গি আস্তানা গড়ে তোলা, সেই সন্ত্রাসী কায়দায় হামলা করা, এই সমস্ত ঘটনা যে তারা ঘটিয়েছিল, এটা এখন আর আমাদের বলার অপেক্ষা রাখে না। এখন তারা নিজেরাই বলেছেন। আপনারা যারা ফেসবুক দেখেন, টেলিভিশনের টকশো দেখেন, সেখানে নিশ্চয়ই আপনারা এগুলি দেখেছেন। অর্থাৎ একটা সুপরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য থেকে
শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার যে পরিকল্পনা ছিল, যেটা শেখ হাসিনা বারবার বলছেন, তখন অনেকে বলতেন না না এগুলো ঠিক না, শেখ হাসিনা এগুলো বলেন উনি ক্ষমতায় টিকে থাকার জন্য। কিন্তু বাস্তব ঘটনা ঘটে যাওয়ার পরে এবং সেই ঘটনার সংগঠক যারা, তারা যখন নিজেরাই ইন্টারভিউ দিয়ে বললেন যে হ্যাঁ আমরাই এসবগুলো করেছি, যেমন একটা সিরাজগঞ্জের একটি থানা আক্রমণ করা, একজন গর্ভবতী মহিলাকে তাদেরকে পুড়িয়ে মারা, পুলিশকে মেরে ফেলার পর তার পা উপরের দিকে দিয়ে টানিয়ে রাখা, উত্তরায় একজন যুবলীগ নেতা জুয়েলকে সেভাবে নির্মম হত্যাকাণ্ডের পরে তাকে ঝুলিয়ে রাখা, সরকারের যতগুলো বড় বড় প্রতিষ্ঠান, বাংলাদেশ টেলিভিশন, আমাদের তথ্য প্রযুক্তি ভবন, ত্রাণ ও পুনর্বাসন কর্তৃপক্ষের ভবন, মেট্রো রেল, পদ্মা সেতু, দেশের 400টি থানা হামলা করে নির্মমভাবে মানুষকে হত্যা করার যে ঘটনাটা ঘটানো হয়েছিল, এই সবটাই কিন্তু ছিল পরিকল্পিত ষড়যন্ত্র, এবং সেই পরিকল্পিত ষড়যন্ত্রের খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। কেন খেসারত দিতে হয়েছে? এই দেশটা তো একটা বিপন্ন দেশ ছিল, অর্থনৈতিক উন্নয়ন ছিল না। এই দেশকে বাইরের লোকরা বলতো প্রাকৃতিক দুর্যোগে এবং ভিক্ষার ঝুলি হাতে নিয়ে আসা একটা দেশ। সেই ভিক্ষার ঝুলি হাতে নিয়ে আসা দেশটাকে শেখ হাসিনা কোথায় নিয়ে গেছিলেন? সেটাকে বলা হতো উন্নয়নের রোল মডেল, আর শেখ হাসিনাকে বলা হতো উন্নয়নের জাদুকর। তিনি কি করেননি? আজকে যারা আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন, আমি অনেককে দেখেছি, অনেককে দেখতেছি, আমি সবার নাম উল্লেখ করা সঙ্গত হবে না, আমি সবাইকে লক্ষ্য করছি। আমি কয়েকটা বিষয়, আমরা তো বাঙালিদের স্মৃতি অনেক সময় ভুলে যাই, সেই জন্য কিছু কিছু বিষয় আজকে একটু মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে। আমি জানি আপনারা ভালো নেই, আমার সঙ্গে যারা যুক্ত হয়েছেন, সরকারি চাকরি করেন, যারা যারা বিভিন্ন পেশায় আছেন, যারা রাজনীতি করেন, শিক্ষকতা করেন, অবসরপ্রাপ্ত মানুষ, দলের কর্মী, কেউই ভালো নাই। বাড়ির থেকে পালিয়ে থাকতে হচ্ছে, চাকরিতে থাকলে তাদের ডাম্পিং পোস্টিং হচ্ছে, কেউ কোনো দলের সমর্থক থাকলে তাদের উপর নানা রকম নিপীড়ন চলছে। হিন্দু সহ সংখ্যালঘু যারা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের, তাদের চাঁদা দিয়ে টিকে থাকতে হচ্ছে, অসংখ্য মামলায় তাদের আসামি হতে হচ্ছে। এই আসামি হওয়া শুধু না, একবার জেলখানায় জামিন হওয়ার পরে জেলের গেট থেকে আবার গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। কারো ব্যবসা প্রতিষ্ঠান থাকলে লক্ষ লক্ষ টাকা দিয়ে সেই ব্যবসা চালিয়ে রাখতে হচ্ছে। এমনকি মুক্তিযোদ্ধা তার ভাতা তুলতে গেলেও ভাতার এক অংশ সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জুলাই আন্দোলনের নামে যে ভয়ঙ্কর সন্ত্রাস হয়েছে, সেই মানুষদের যারা বেনিফিশিয়ারি, তারা সেই সুবিধাটা নিয়েছেন। আমার নির্বাচনী এলাকা পিরোজপুর সদর, ইন্দুরকানী, নাজিরপুরের অসংখ্য মানুষের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়। তাদের কাছ থেকে শুনতেছি যে কিভাবে চাঁদাবাজি চলছে, কিভাবে তাদেরকে মব সংস্কৃতি অর্থাৎ মারধর করা হচ্ছে, কিভাবে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে। পুকুরে মাছ ধরে নিয়ে যাচ্ছে, গরু খুলে নিয়ে যাচ্ছে, জমির ফসল নিয়ে যাচ্ছে, হেন কোনো উপায় নাই যে উপায় তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে না। আবার কখনো পুলিশকে দিয়ে গ্রেপ্তার করার ভয় দেখাইয়া টাকা নেওয়া হচ্ছে, অথবা তাদেরকে পুলিশকে দিয়ে তুলে নেওয়ার পরে সমঝোতা করে লাখ লাখ টাকা নিয়ে ভাগাভাগি করে তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, অথবা বড় মামলায় দেব না এ কথা বলে তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। হেন অত্যাচারের শেষ নাই। আমার নিজ উপজেলা শ্রীরামকাঠির একমাত্র শুধু একটি শ্রীরামকাঠি বন্দরে, আমার নিজ উপজেলা নাজিরপুরের শ্রীরামকাঠি বন্দর থেকে 1 কোটি টাকার উপরে চাঁদা আদায় করা হয়েছে। একইভাবে শেখমাটিয়া, বাবুরহাট, গাওখালী, বৈঠাকাটা, দিঘিরজান, দীর্ঘা, চাঁদকাঠি, হেন জায়গা নাই। পিরোজপুর সদরের বাজার, পিরোজপুর সদরের ব্যবসায়ীরা ইন্দুরকানীতে আওয়ামী ঘরানার হতে পারে বা হিন্দু সম্প্রদায়ের এমন কোনো ব্যবসায়ী নাই যাদেরকে চাঁদা দিতে হয়নি, এবং সেটা তারা প্রকাশ্যভাবে নেয়। এবং যদি দিতে না চাওয়া হয় তাহলে তাদেরকে নানা রকম হয়রানির শিকার হতে হবে। কাউকে কাউকে বলা হচ্ছে আপনার বিরুদ্ধে তো একটা মামলা রেডি করা আছে, আপনার নামটা দিয়ে দেব।
তা আপনি এই মামলায় আসামি হলে আপনি স্কুলের টিচার অথবা আপনি অন্য কিছু, আপনি তো টিকতে পারবেন না, আপনার জেলে যেতে হবে, চাকরি চলে যাবে। একজন হিন্দু হেডমাস্টার আমাকে বললেন যে তাকে বলা হলো যে আপনি কত টাকা বেতন পান। উনি একটা সংখ্যা বললেন, বলে আপনারাই তো মন্ত্রীর সঙ্গে ঘুরতেন, এমপির সঙ্গে ঘুরতেন, আপনি হিন্দু মানুষ, আওয়ামী লীগের সঙ্গে জড়িত, তা আপনাকে যদি আসামি দিয়ে আপনি গ্রেপ্তার হবেন, গ্রেপ্তার হলে আপনি জেলে যাবেন, জেলখানায় গেলে আপনি চাকরি থেকে সাসপেন্ড হয়ে যাবেন, অর্থাৎ আপনাকে চাকরি থেকে বিরত রাখা হবে। তা আপনি চাকরি থেকে যদি বহিষ্কার হন তাহলে আপনি বেতন পাচ্ছেন না, আবার জেলে যেতে হবে, ওর চেয়ে বেতনের এক অংশ আমাদের প্রতি মাসে দিতে হবে। তিনি অনুপায় হয়ে বললেন যে আমি তো একজন শিক্ষক, আমি তো যখন যারা ক্ষমতায় আসে কোনো এমপি মন্ত্রী থাকলে তাদের সঙ্গে তো সামাজিক বা রেওয়াজ অনুযায়ী থাকতে হয়। তিনি বললেন যে না, এসবে হবে না, আপনাকে টাকা দিতে হবে। একজন বীর মুক্তিযোদ্ধা হিন্দু, তিনি বললেন যে আমার মুক্তিযোদ্ধা ভাতাটা উঠাবার পরে আমাকে ডেকে নিয়ে একটা ঘরের ভিতর নিয়ে বলা হলো, কাকু এই যে টাকাটা নিয়ে যাচ্ছেন বাড়ি, আমরা তো ইচ্ছা করলে সবটাই রেখে দিতে পারি, আপনার যদি টাকা নিতে হয় আমাদের অর্ধেকটা দিতে হবে। ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, ব্যবসায়ী, পরিত্রাণ কেউ পায়নি। পরিত্রাণ পাওয়ার সংখ্যা অত্যন্ত সীমিত। অধিকাংশদেরকে টাকা দিয়ে নানাভাবে সমঝোতা করে এলাকা আসতে হয়েছে অথবা তার বাড়িঘর রক্ষা করতে হয়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য থেকে আপনারা টিকে আছেন। এটা শুধু যে আমার নির্বাচনী এলাকা পিরোজপুরে তাই না, এটা সারা বাংলাদেশের চিত্র। এটা পিরোজপুরে 7টি উপজেলায় একই চিত্র, এর বাইরেও একই চিত্র। কোনো কোনো জায়গায় যেমন স্বরূপকাঠিতে নির্বাচিত চেয়ারম্যানদেরকে বারবার গ্রেপ্তার করা হচ্ছে, আবার গ্রেপ্তার হওয়ার পরে জামিনে বের হলে আবার সেখান থেকে তাদেরকে নতুন করে আবার তাদেরকে গ্রেপ্তার করে নতুন মামলায় দেওয়া হচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির ভিতর থেকে আপনাদের সবাইকে জীবনযাপন করতে হচ্ছে, এটা আমার নলেজে রয়েছে, আমি এ বিষয়টা অবহিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই পরিস্থিতিতে আমাদের এই মুহূর্তে ধৈর্যের সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে অপেক্ষা করতে হবে সুদিনের জন্য। পবিত্র ধর্মেও বলা হয় যে ইন্নাল্লাহ মা সাবিরিন, অর্থাৎ সবরকারীকে আল্লাহ পছন্দ করে। এমনি প্রচলিত কথায়ও আছে যে ধৈর্য ধরে সুসময়ের জন্য অপেক্ষা করতে হবে। আপনারা মনে রাখবেন, অন্ধকার কিন্তু চিরস্থায়ী না, রাত চিরস্থায়ী না, অবশ্যই দিন হবে। একটা গাড়ির চাকা যখন ঘোরে, সাইকেলিক ওয়েতে ঘুরতে ঘুরতে উপরের অংশ কিন্তু নিচে যায়, নিচের অংশ উপরে আসে। আমাদের বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবময় অর্জনের যে সূতিকাগার, যেখান থেকে কেন্দ্র, সেই কেন্দ্রটা আমাদের ঢাকার ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন, যে ভবন থেকে বাঙালি জাতির জন্য সমস্ত ভালো ভালো পরিকল্পনা নেওয়া হয়েছে। যেমন ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা, 1966 সালের 6 দফা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা, 68 সালের আন্দোলন, আইয়ুবের মার্শাল্লাহ বিরোধী আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, বাঙালি জাতিকে মুক্তি দেবার জন্য কিভাবে ছাত্র সংগ্রাম পরিষদ কাজ করবে সেগুলি সহ সমস্ত কিছু যেখান থেকে হয়েছে। যে বাড়িটি বাঙালি জাতির জন্য পুণ্যভূমি, আমাদের পুণ্যস্থান, যেখানে অসংখ্য বিদেশিরা গিয়ে পরিদর্শন বুকে তাদের বঙ্গবন্ধুর সম্পর্কে মন্তব্য রেখেছেন, বঙ্গবন্ধুর ব্যবহৃত সব কিছু রয়েছে, বঙ্গবন্ধু মারা গেলেও তার সমস্ত কর্মকাণ্ডের দলিল দস্তাবেজ রয়েছে, তার ব্যবহৃত পোশাক পরিচ্ছদ রয়েছে, বঙ্গবন্ধু পরিবারের সব কিছু রয়েছে। সেই বাড়িটাকে 71 সালে পাকিস্তানিরাও ধ্বংস করে নাই, 75 সালের খুনিরাও ধ্বংস করে নাই, 90-এর গণঅভ্যুত্থানের সময় ধ্বংস হয়নি। সেই বাড়িটাকেও বিনাশ করে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম ঘটনা সর্বত্র। আমাদের নিজেদের জেলা পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জনাব KM আউয়াল, পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতা, পৌর মেয়র ছিলেন হাবিবুর রহমান মালেক, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, জেলা যুবলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান ফুলু, সাবেক সাধারণ সম্পাদক গাজী জিয়াউল হাসান, ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট অনিক, সাধারণ সম্পাদক সজল সহ কারো বাড়ি নিরাপদ নাই। পিরোজপুর সদর উপজেলার সর্বশেষ নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান SM বাইজিদ হোসেনের বাড়ি সহ আমাদের নেতা কর্মীদের
কারু বাড়ি, কারু ব্যবসা প্রতিষ্ঠান কোনোটাই নিরাপদ না। আমি সবার নাম এই মুহূর্তে বলতে পারছি না। একই অবস্থা ইন্দুরকানী উপজেলায় আওয়ামী লীগের এবং মুক্তিযোদ্ধাদের। আমাদের উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা, আমাদের উপজেলা আওয়ামী লীগ নেতা এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লতিফ ভাই সহ অনেকের বাড়িতে হামলা দেওয়া হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের বাড়ি বিনাশ করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করে নেওয়া হয়েছে। এবং এত মিথ্যা মামলা যে সে মিথ্যা মামলার ভার বইতে পারছে না। বিশেষ করে ইন্দুরকানীতে মিথ্যা মামলার পরিমাণটা উপজেলা অনুপাতে সবচেয়ে বেশি। আমাদের ইন্দুরকানী উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক এখনও কারাগারে। উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের অনেক নেতারা কারাগারে। পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতাদের বিরুদ্ধে অসংখ্য মামলা, গায়েবী মামলা হচ্ছে, যে আদৌ যে জাতীয় ঘটনা ঘটেনি সেই জাতীয় মামলা হচ্ছে। এবং যে মামলার ঘটনা বহু আগে বিনাশ হয়ে গেছে, নতুন করে সেই মামলাকে আবার নতুন করে সামনে নিয়ে আসা হয়েছে। এমনভাবে মামলার পরিমাণ অতীতে কেউ কখনো দেখেছে কিনা, যে মিথ্যা মামলার একটা রেকর্ড, তারা সমস্ত রেকর্ডও ছাড়িয়ে নিয়েছে। এইরকম একটা পরিস্থিতি পিরোজপুর সদর উপজেলায়। নাজিরপুর উপজেলা আমার নিজ জন্মস্থান। নাজিরপুর উপজেলায় এমন ঘটনা ঘটছে যে একটা ঘটনা নিয়ে পূর্বে একটা মামলা হয়েছিল, সেই মামলায় পুলিশ তদন্ত করে রিপোর্ট দিয়ে দিয়েছে যে এই ঘটনা সত্য না। পরবর্তীতে যে তারিখের ঘটনা দেখিয়ে পূর্বে মামলা করা হয়েছিল, ওর পরের দিনের ঘটনা দেখিয়ে আবার একটা মামলা করা হয়েছে। এবং হাস্যকর কাহিনী, আমি যখন ঢাকায় আমার সরকারি কর্মসম্পাদনে নিয়োজিত, সেই সময়ের তারিখ দেখিয়ে যে মামলা, সে মামলাতে আমিও আসামি। আমি সরকারি সচিবালয়ে দায়িত্বরত, সে সময় নাজিরপুরের মামলায় আমি আসামি, পিরোজপুরের একাধিক মামলায় আমি আসামি। আবার পিরোজপুর সদর উপজেলা, ইন্দুরকানী উপজেলা এবং নাজিরপুর উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানদের প্রথম মিটিংয়ে আমি যখন উপস্থিত, সেই সময় ঢাকায় ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে সকল ঘটনা, সেই সকল ঘটনার অধিকাংশ মামলায়, হত্যা মামলায় আমি আসামি। এবং এমন হাস্যকর যে একটা মামলায় আমার নাম যেভাবে লেখা হয়েছে, কোথাও হয়তো ধরেন আমি ছিলাম মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী, কিন্তু একটা থানার মামলায় দেখলাম আমাকে লেখা হয়েছে পানি সম্পদ মন্ত্রী, পানি মানে ওয়াটার। আবার ওই হুবহু অন্য সব মামলায় পানি সম্পদ মন্ত্রী। অর্থাৎ আমার নামটাকে যেভাবে স্লিপ আকারে বিভিন্ন থানায় দিয়ে দেওয়া হয়েছে, ওইভাবেই সবখানে নাম দেওয়া হয়েছে। আমি থাকলাম নাজিরপুর, ইন্দুরকানী, পিরোজপুরেতে সরকারি কাজে, সেই সময় ঢাকায় যে ঘটনা, সে ঘটনায় আমি সর্বত্র আসামি। এটা নিয়ে আমার ক্ষোভ নাই, কারণ আমার দলের অনেক নেতা কর্মীরা, পিরোজপুরের নেতৃবৃন্দরা সহ বাংলাদেশের সর্বত্র জাতীয় মিথ্যা মামলা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেও তো 413টি হত্যা মামলায় তিনি আসামি। 413টি হত্যা মামলায় শেখ হাসিনা আসামি। মনে হয় যে রকেটের গতিতে তিনি সারা বাংলাদেশের সর্বত্র গিয়ে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছেন। কাজে এই মামলা নিয়ে আমাদের কোনো অ্যাংজাইটি নাই। এটা যা হবার হবে। মিথ্যা কখনো টিকে থাকে না, মিথ্যার পরাজয় অবশ্যই হবে। আমার নাজিরপুরের, পিরোজপুরের, ইন্দুরকানীর সহ বিভিন্ন জায়গার এমন সব নেতাকর্মীরা মামলা আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন, অমানবিক অবস্থায় আছে, না খেয়ে আছে, গা ঢাকা দিয়ে আছে। অনেক জনপ্রতিনিধিরা তারা তার সংশ্লিষ্ট উপজেলায়, ইউনিয়নে, পৌরসভায়, যার যার জায়গায়, কেউ চেয়ারম্যান, কেউ উপজেলা চেয়ারম্যান, বিভিন্নভাবে কেউ কোথাও আসতে পারতেছেন না। আর এই ফাঁকে তাদের পরিবর্তে সেখানে বসিয়ে দেওয়া হচ্ছে প্রশাসক, অথবা দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে অন্যকে। মানে জনপ্রতিনিধিদের কিভাবে হয়রানি করা যাবে সেগুলো করা হচ্ছে। আবার কেউ মামলা করার পরে স্টে অর্ডার পেলে আবার সেই স্টে অর্ডার সুপ্রিম কোর্টে স্থগিত করাবার জন্য, অথবা স্টে অর্ডার পরেও তাদেরকে ভয় দেওয়া হচ্ছে যে এসব করলে বড় বড় মামলায় পড়ে যাবেন। তখন অনেকের বাধ্য হয়ে নানাভাবে তাদের টিকে থাকার চেষ্টা করা হচ্ছে। এটা আমি একটা সংক্ষিপ্ত চিত্র বললাম। আমাদের পিরোজপুরে একজন গৌরবময় অধ্যায় রচনাকারী বীর মুক্তিযোদ্ধা, যিনি একসময় জুডিশিয়ারিতে ছিলেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি লক্ষ্য করছি তিনিও আমাদের
লাইভ প্রোগ্রামটা ওয়াচ করছেন, আমি কৌশলগত কারণে তার নাম উচ্চারণ করলাম না, আপনারা যারাই আছেন সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা। বাংলাদেশটা যারা যুদ্ধ করে অর্জন করেছিল, আমাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী এবং জাতীয় সংসদের সাবেক হুইপ সঞ্জিদা আপা, তিনি আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে দেখছি, আমাদের চট্টগ্রামের আইনজীবীরা, বিভিন্ন পর্যায়ে আইনজীবীরা সম্পৃক্ত হয়েছেন। আমি যেটা বলছিলাম যে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি ৩,৫০০ বছরের ইতিহাসের, ৩,৫০০ বছরের ইতিহাসের। এই ৩,৫০০ বছরে বাংলাদেশ কখনো পূর্ণাঙ্গ স্বাধীনতা পায়নি। অনেকে অনেক কথা বলেন, এই আমলে হয়েছিল, এই আমলে হয়েছিল। যারা ইতিহাসের চর্চা করেন তারা খুঁজে দেখবেন কখনোই বাংলাদেশ স্বাধীন ছিল না, খণ্ডিতভাবে স্বাধীন ছিল। ৪৭ সালের স্বাধীনতা কি আমাদের স্বাধীনতা ছিল? না। এর পূর্বে যে স্বাধীনতা নামে ব্যক্তটা ছিল ২০০ বছরের ব্রিটিশ শাসন আমলে, না। তার পূর্বের যেটা ছিল আসলে না। এজন্য বাঙালি জাতিকে প্র্যাকটিক্যালি, মানে প্রকৃতপক্ষে স্বাধীন করার জন্য একটা স্বপ্ন দেখেছিলেন এখানকার অনেক নেতারা। সেই নেতাদের স্বপ্নটা বাস্তবায়নের জন্য কেউ ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারেননি। আমি যদি উল্লেখযোগ্যভাবে বলি, আমাদের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, গণতন্ত্রের মানস পুত্র হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক থেকে শুরু করে ও তার পূর্বে এবং তারপরে অনেকেই অনেক অধ্যায় রচনা করার চেষ্টা করেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি কেউ কিভাবে কি করা যাবে এটা করে উঠতে পারেন নাই। সেই সময়ে আমাদের ভিতরে জন্ম নিয়েছিল একজন মহামানব, আল্লাহর প্রেরিত মহামানব আমি বলবো। তিনি আমাদের বাঙালি জাতিকে, ভাষাভিত্তিক বাঙালি জাতিকে একটা ঐক্যবদ্ধ জায়গায় নিয়ে আসছিলেন, যে বাঙালি জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করে। তার সূচনা হয়েছিল ৪৭ সাল থেকে। তিনি শুরু করে ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, ৬২ সালের হামিদুর রহমান শিক্ষা কমিশন আন্দোলন, ৬৮ সাল থেকে শুরু করে আইয়ুব বিরোধী আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচনের মধ্য থেকে তিনি বাঙালি কি চায় এই ম্যান্ডেটটাকে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলেন। ৭০ সালে বাঙালি ভোট দিয়ে দেখালো যে না, আমরা চাই, আমাদের যারা প্রতিনিধি হবেন আমরাই তাকে নির্বাচিত করছি। তখন পাকিস্তানি শাসক গোষ্ঠী নানা অজুহাতে জনগণের প্রতিনিধির কাছে যখন ক্ষমতা হস্তান্তর করল না, নানা অজুহাতে ঘুরাতে থাকলো, তখন বঙ্গবন্ধু বললেন যে আমি শুধু পূর্ব পাকিস্তানের নেতা না, আমি অখণ্ড পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা। আমাকে দায়িত্ব দিতে হবে, আমি দায়িত্ব নিয়ে জনগণের জন্য শাসনতন্ত্র রচনা করব, মানুষের সমতা ভিত্তিক ব্যবস্থা করব, স্বাধিকার অধিকার আদায়ের ব্যবস্থা করব। তারা দিল না। এক পর্যায়ে তারা নানা অজুহাত দিয়ে সংসদ অধিবেশন ডেকেও সেটা বন্ধ করে দিল। আমি লক্ষ্য করছি, আমার আর একজন শ্রদ্ধেয় ব্যক্তি নিহার মণ্ডল দাদা, আপনি সংযুক্ত হয়েছেন, আপনাকেও আন্তরিক ধন্যবাদ। জাহাঙ্গীর সহ শিশির, অনেকেই সবাই সম্পৃক্ত হয়েছেন, সব ধন্যবাদ। বঙ্গবন্ধু তখন কি করা যায় এটা নিয়ে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে বঙ্গবন্ধুর সহকর্মী যারা জাতীয় চার নেতা সহ অন্যান্যদের, এবং যে নিউক্লিয়াস ছিল ছাত্রদের নেতৃবৃন্দ, তাদের সঙ্গে তিনি বৈঠক করলেন। বিভিন্ন বৈঠক করে তিনি একটা সিদ্ধান্তে আসলেন যে অহিংস আন্দোলনের মধ্য থেকে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। বঙ্গবন্ধু সেই প্রক্রিয়ায় গিয়ে যখন অগ্রসর হতে চাইলেন, তখন দেখলেন না, ওই যে একটা কথা আছে, চোরে না শোনে ধর্মের কাহিনী, তারা কোনো কাহিনী শুনবে না। এইরূপ পরিস্থিতিতে বঙ্গবন্ধু যখন কঠিন পদক্ষেপ নিতে যাবেন, তিনি তার সহকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করলেন। সেই সময় নির্বিচারে শুরু করা হলো বাঙালি নিধন যজ্ঞ। সেই নিধন যজ্ঞের অবস্থায় বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিয়ে বাঙালি জাতিকে বললেন প্রস্তুত থাকতে। কি কি করতে হবে, তিনি যদি হুকুম দেবার নাও পারেন তখন কি করতে হবে তাও তিনি ব্যাখ্যা করলেন। এমনভাবে বললেন যে আত্মকলহ সৃষ্টি করা যাবে না, বাঙালি অবাঙালি, হিন্দু মুসলিম বৌদ্ধ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর বললেন গ্রামে গ্রামে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলতে হবে। তিনি তার অঙ্গুলি হেলন দিয়ে বললেন, রেডিও টেলিভিশন যদি আমাদের কথা না শোনে, অর্থাৎ বাঙালি নেতাদের কথা না শোনে, কেউ রেডিও টেলিভিশনে যাবেন না। কলকারখানার শ্রমিকদের যাতে বেতন দিয়ে দেওয়া হয় সেটা তিনি নির্দেশ করলেন। প্রত্যেকটা কলকারখানা মালিক
শ্রমিকদের বেতন দিয়ে দেবেন, অর্থাৎ মানুষের যাতে কষ্ট না হয়। তিনি বললেন আজ থেকে হাইকোর্ট, জজ কোর্ট, কোর্ট কাছারি কিছুই চলবে না। এই বঙ্গবন্ধু তখন কিন্তু সরকারি দায়িত্ব পাননি, কিন্তু জনগণের প্রধানমন্ত্রী তিনি। তার অঙ্গুল হেলনিতে ২৪ বছরের একটি সরকারি ব্যবস্থা নতজানু হয়ে পড়ল ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু ভবনের সামনে। তিনি হয়ে দাঁড়ালেন বাঙালি জাতির দণ্ডমুণ্ডের অধিকর্তা। তার কথাই বাংলাদেশ চলা শুরু হলো। পাকিস্তানি শাসন ব্যবস্থা একেবারে নুয়ে পড়ল। এইরূপ পরিস্থিতিতে ২৬শে মার্চ বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিলেন। সেই স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে আমাদের পিরোজপুরের একজন অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসার, বীর মুক্তিযোদ্ধা সহ অন্যান্য সকল মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে জীবনকে বাজি রেখে ঝাঁপিয়ে পড়লেন। তারা ৩০ লক্ষ বীর শহীদের রক্ত, ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্বের মানচিত্রে উদিত হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। পরাধীনতার শৃঙ্খল মুক্ত হয়ে লাল সবুজের পতাকা পথ করে উঠল বিশ্বের সর্বত্র। এভাবেই তো আমরা স্বাধীনতাটা পেয়েছিলাম। এই প্রেক্ষাপটটা এই কারণে বললাম, সেই ৭১ সালে যারা এই দেশ স্বাধীন হোক চায়নি, যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে আমাদের বাড়িঘর দেখিয়ে দিয়েছে, আমাদের মা বোনকে ধরিয়ে দিয়েছে, আমাদের মা বোনকে ধর্ষণের শিকারে পরিণত করেছে, যারা ভাগীরথীর মতো অসংখ্য নারীকে নির্মম হত্যা করে শহরে ঘুরিয়েছে, যারা আমাদের বোনদের মায়েদের তাদের ব্যাংকারে নিয়ে যাওয়ার পরে পরনের কাপড় পর্যন্ত পরতে দেয়নি, তাদের বক্তব্য ছিল কাপড় থাকলে এর আত্মহত্যা করতে পারে গলায় রশি দিয়ে, উলঙ্গ করে রেখে দিনের পর দিন ধর্ষণ করছে। এই নির্মমতাই বর্বরতা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জোর করে ধর্মান্তরিত করা, দেশ থেকে প্রায় ১ কোটি মানুষকে বাইরে জোর করে